আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, সামনে টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য আমরা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা রিলেটেড বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাজেশন আপলোড করে দিয়েছি। আজকে আমরা আইসিটি সাজেশনটা আপলোড করব। আইসিটি হচ্ছে একটা সেনসিটিভ সাবজেক্ট, অর্থাৎ যদি ভালো মতো প্রিপারেশন নেওয়া যায় তাহলে আইসিটিতেই সবচেয়ে ভালো রেজাল্ট করা যায়, আর একটু যদি এদিক ওদিক করে ফেলি তাহলে এই আইসিটি আমাদের পরীক্ষার হলে বিপদের কারণ পর্যন্ত হয়ে যায়। এই জন্য আইসিটিতে আমাকে সিরিয়াস হতে হবে। যদি একটু বুদ্ধি খাটিয়ে প্রিপারেশন নিতে পারি, যে সকল চ্যাপ্টার না পড়ে কয়েকটা চ্যাপ্টার মাত্র পড়ে গেলে ওইখানে বেশি করে ফোকাস দিলে, তাহলে আইসিটিতে তুমি একটা ভালো নাম্বার তুলতে পারবে। এই জন্য আমরা আইসিটি বিষয়ে প্রত্যেকটা শিক্ষার্থী সিরিয়াস হবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যারা আমাদের পূর্ববর্তী সাজেশনের ভিডিওগুলো এখনো পাও নাই বা দেখো নাই, খুবই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল থেকে হোক বা আমাদের পিডিএফ কোর্স থেকে পিডিএফ হোক, যে কোনো উপায়ে আমাদের সেই পিডিএফ গুলো সংগ্রহ করো অথবা সাজেশনটা সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে নাও। বিগত দিনে তোমাদেরকে যে সাজেশন প্যাটার্নটা দিয়েছিলাম, ওই সাজেশন প্যাটার্নই তোমাকে ফলো করতে হবে টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য। অর্থাৎ যারা আমাদের পূর্ববর্তী সাজেশন গুলো দেখেছো তাদের আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, ওই একই রুলস ফলো করে পড়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আইসিটি সাবজেক্টে টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 6টা। 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা? 8টা। তার ভিতর থেকে লিখতে হবে কয়টা? 5টা। আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 50 মার্ক, বহু নির্বাচনীতে 25 এবং প্র্যাকটিক্যালে 25। প্র্যাকটিক্যালের 25-এ 25 পাওয়া একদম ইজি। আমি ভিডিও শেষে এই বিষয়ে আলোচনা করছি। প্রথমত আমরা সৃজনশীল 50 মার্কের সাজেশনটা দিয়ে দিই। সৃজনশীল 50 মার্কের সাজেশন, অর্থাৎ 50 মার্ক কমন পাওয়ার জন্য 6টা চ্যাপ্টার করার কোনো প্রয়োজন নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কি জানো, আমরা কি করেছি, মানে গ এবং ঘ এই দুইটা প্রশ্নের জন্য তো কোনো সাজেশন থাকে না। কারণ কি, সাপোজ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এই অধ্যায় থেকে একটা চ্যাপ্টার আসলো, অথবা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যায় এবং এই অধ্যায়, দুইটা অধ্যায় মিলে দুইটা সৃজনশীল প্রশ্ন পাবে, অর্থাৎ 1 এবং 2 অধ্যায় মিলে দুইটা প্রশ্ন পাবে। মনে করো কোনো শিক্ষার্থী এই দুইটা প্রশ্নের অ্যান্সার করলো, এখন গ এবং ঘ, অনেকে সাজেশন চায় ভাইয়া গ ঘ এর জন্য সাজেশন দেন। গ ঘ এর জন্য আমি তোমাকে 20টা সৃজনশীল দিলাম, যে 20টা পড়ে যাও, কিন্তু এই 20টার একটাও আসলো না। আসলো কয় নাম্বারটা? 21 নাম্বারে গিয়ে একটা আসলো। কিন্তু আমাদের সাজেশন আমরা যেগুলো দিয়েছি সেখান থেকে গ ঘ একটাও কমন আসে নাই। এখন 21 নাম্বারে যে সৃজনশীলটা আসছে ওইটার অ্যান্সার করতে হলে প্রথমত তোমাকে উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপক তুমি তখনই বুঝবে যখন তোমার পাঠ্য বই সম্পর্কিত জ্ঞান মেমোরিতে থাকবে, অর্থাৎ পাঠ্য বই সম্পর্কিত যদি জ্ঞান মেমোরিতে না থাকে তাহলে তুমি উদ্দীপক বুঝতে পারবে না। উদ্দীপকটা তুমি তখনই বুঝতে পারবে যখন উদ্দীপক রিলেটেড ইনফরমেশন তোমার মাথায় ভিতর থাকবে। এখন উদ্দীপক রিলেটেড ইনফরমেশন তুমি মাথার ভিতর আনবে কিভাবে? তার জন্য তোমাকে চ্যাপ্টার পড়তে হবে। অর্থাৎ তোমার টেক্সট বুকে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন 2 নাম্বার অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে না পড়ো তুমি কখনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। কারণ কি, গ ঘর অ্যান্সার করার জন্য যেমন উদ্দীপক বোঝা জরুরি, সেই সাথে পাঠ্য বইয়ের আলোকে কিছু ইনফরমেশন তো লিখতে হবে, যেটা উদ্দীপকের সাথে মিল থাকতে পারে, অমিল থাকতে পারে, এরকমই কিছু ইনফরমেশন লিখতে হবে না। এই জন্য যারা গ ঘ এর সাজেশন চায়, ভাইয়া সাজেশন দেন, ওই কয়টা পড়ে যাব, তারা চরম লেভেলের বোকামি করে। আমার কাছে গ ঘ এর জন্য সাজেশন না আছে, তুমি যদি গ ঘ এর জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন চাও, যে ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ গ ঘ প্রশ্ন আমি লিখবো, আমি সকল চ্যাপ্টার পড়তে চাই না, আমাকে 2টা বা 3টা বা 4টা চ্যাপ্টার দিয়ে দেন, এই 4টা চ্যাপ্টার বা এই 3টা চ্যাপ্টার আমি পড়ে যাব, যেখান থেকে গ ঘ প্রশ্ন আমার ইজিলি কমন আসবে। অর্থাৎ আমি শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোই পড়বো লাস্ট মোমেন্টে, বাড়তি কোনো চ্যাপ্টার পড়বো না। তখন আমি তোমাকে অধ্যায় ভিত্তিক সাজেশন দিব। গ ঘ এর জন্য তোমাকে মেইন চ্যাপ্টারটা সুন্দর করে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি উদ্দীপকের সাথে মিল রেখে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। এর জন্য গ ঘ এর জন্য আমরা যে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি এই সাজেশনগুলো ফলো করবে। আমরা যে যে অধ্যায়গুলো বলেছি সেই অধ্যায়গুলো কমপ্লিট করবে, ওর অতিরিক্ত বাইরের অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই, তাহলে তুমি অল্প সময় কমপ্লিট করতে পারবে না। অল্প সময়ে এ প্লাস প্রিপারেশন নিতে হলে, বেস্ট রেজাল্ট করতে হলে তোমাকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায় ভিত্তিক যে সাজেশন আছে এটা ফলো করতে হবে। কিন্তু গ ঘ এর জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিলেও ক খ এর জন্য দিই নাই। গ ঘ তো তুমি এভাবে সাজেশন ফলো করে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না। কারণ কি, গ ঘ এর জন্য অধ্যায় ভিত্তিক জ্ঞান প্রয়োজন। অধ্যায় ভিত্তিক জ্ঞান তখনই হবে যখন বইটা পড়বে, কিন্তু ক খ এর জন্য আবার অন্য হিসাব। ক খ এর জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার মূল বই অ্যানালাইসিস করে পরবর্তীতে ওইখান
থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে ক জ্ঞানমূলক এবং খ অনুধাবনমূলক, এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। অর্থাৎ 26 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যেগুলো টেস্ট পরীক্ষায় আসবে এবং যেগুলো ফাইনাল পরীক্ষায় আসবে তার জন্য আমরা আলাদা করে পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জ্ঞানমূলক অংশের পিডিএফ। দেখো স্ক্রল করে করে দেখাচ্ছে জ্ঞানমূলক অংশের পিডিএফ, এটা গেল। এবার অনুধাবনমূলক অংশের পিডিএফ, প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করে সেগুলো আমরা আমাদের পিডিএফ কোর্সে অ্যাড করে দিয়েছি। ওইখান থেকে যারা আমাদের শিক্ষার্থীরা যুক্ত হয়েছে অলরেডি প্রিপারেশন তারা নিয়ে ফেলেছে, যারা এখনো যুক্ত হয়নি লাস্ট মোমেন্টে আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে সেই পিডিএফ গুলো সংগ্রহ করে সেখান থেকে প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত। শুধুমাত্র এই আইসিটি না, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমরা অ্যাড করেছি, সে সাথে অধ্যায়ভিত্তিক সাজেশনের পিডিএফ অ্যাড করেছি। অর্থাৎ একটা পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে সৃজনশীলের এই 50 মার্ক কমন পেতে তোমার কি কোনো প্রবলেম হবে? অধ্যায়ভিত্তিক সাজেশনের ক্ষেত্রে 1 এবং 2 অধ্যায় মিলে 2টা প্রশ্ন আসবে, 3 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, 4 ওয়েব ডিজাইন ও HTML এখান থেকে একটা প্রশ্ন পাবে, 5 প্রোগ্রামিং ভাষা থেকে 2টা প্রশ্ন পাবে, 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে একটা প্রশ্ন পাবে। এই হচ্ছে টোটাল 8 সেট প্রশ্ন। এই 8 সেট প্রশ্ন তো আমরা পরীক্ষার হলে লিখবো না, লিখবো কয়টা? 5টা প্রশ্ন। এখন 5 সেট প্রশ্নের অ্যান্সার করার জন্য আমরা টোটাল চ্যাপ্টারগুলো পড়বো না, আমরা যদি 3টা চ্যাপ্টারে পড়ে যাই তারপরে ইজিলি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবো। কোনো শিক্ষার্থী যদি 2, 3, 5 2 নম্বর অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং মাস্ট বি এখান থেকে প্রশ্ন আসবে, 2 নম্বর অধ্যায় পড়বে, 3 পড়বে, 5 পড়বে। এই 3টা অধ্যায় পড়লে তুমি ইজিলি 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবে। কেউ যদি মনে করো যে ভাই আমি 1, 2, 3 এবং 5 পড়বো, তার 4টা অধ্যায় পড়বো, তাও তুমি ইজিলি 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবে। কেউ যদি মনে করো যে ভাই আপনি যে 2টা প্যাটার্ন বলেছেন আমি এই প্যাটার্ন পড়বো না, আমি পড়বো 3, 4, 5 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় থেকে 2টা আসবে, 4 নম্বর থেকে একটা আসবে, আবার 5 নম্বর থেকে 2টা আসবে, তাহলে টোটাল 5টা হয়ে গেল। 3, 4, 5 এই 5টা পড়লে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো 3, 5, 6 পড়বো তারপরে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ আমার কথা হচ্ছে 3 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে আসবে, এই 2টা অধ্যায় পড়লে 4 সেট প্রশ্ন কমন। এই 4 সেট প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন আসবে, এরকম যে কোনো একটা চ্যাপ্টার পড়ে যাও। অর্থাৎ 3টা চ্যাপ্টার পড়লে তোমার 5 সেট কমন। সকল চ্যাপ্টার লাস্ট মোমেন্টে সময় নেই, আমি কমপ্লিটও করতে পারবো না। তবে আমার সাজেশন থাকলো যেগুলো সৃজনশীল লিখতে হয় ওইগুলোর থেকে যেগুলোতে ম্যাথ সম্বলিত অধ্যায়গুলো আছে, যেমন প্রোগ্রামিং ভাষা আছে, সংখ্যা পদ্ধতি আছে, এইগুলো একটু অ্যান্সার করবে। কারণ কি এগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারলে শিক্ষক 1 নাম্বারও কাটে না। কিন্তু সৃজনশীল যেগুলো লিখতে হয় ওইগুলো তুমি যতই ভালো করে অ্যান্সার করো মানে শিক্ষকের ওইটা নেচার 1-2 নাম্বার ঠিকই কম দিয়ে দিবে। এই জন্য আমরা চেষ্টা করবো ম্যাথ সম্বলিত যে অধ্যায়গুলো আছে ওইগুলোর অ্যান্সার করা, তাহলে এখান থেকে কোনো নাম্বার কম পাবো না। লাস্ট মোমেন্টে টোটাল সবগুলো চ্যাপ্টার না পড়ে আমরা যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই, 3টা চ্যাপ্টারের যেমন আমি প্যাটার্ন দিলাম, এই প্যাটার্ন ফলো করে যদি শেষ মুহূর্তে 3টা অধ্যায়ের উপর ভালো মতো ফোকাস দিতে পারি তাহলে এই 3টা অধ্যায় থেকে 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবো এবং সৃজনশীলে আমি 50-এর ভিতর 50 মার্কই কনফার্ম করতে পারবো। এবার আসি বহু নির্বাচনীর 25 নিয়ে। বহু নির্বাচনীতে 25-এ 25 তুমি তখনই কমন পাবে যখন তোমার হাতে টেক্সট বুকটা থাকবে। অর্থাৎ কে কোন রাইটারের বই পড়ছো আমি জানি না, তবে যে যে রাইটারের বইটাই পড়ো না কেন ওই রাইটারের বইটা সুন্দর করে কমপ্লিট করবে। তবে কিছু লেখকের বই আছে যেই বইগুলো মানে তেমন একটা স্টুডেন্টরা পড়ে না, অর্থাৎ বিগত বছরগুলোতে রেজাল্ট ভালো হয় না ওই বই থেকে, বা ওই বই থেকে আমরা প্রশ্ন কমন পাইনি। মাহবুব স্যারের বই পড়তে পারো, অক্ষরপত্রের বইটা আছে এগুলো পড়তে পারো, বা এই কোয়ালিটির আরো নামদারি অনেক বই আছে যেই বইগুলো বছরের পর বছর শিক্ষার্থীরা পড়ে আসছে, ওইখান থেকে আমাদের পরীক্ষাগুলোতে প্রশ্ন কমন আসে, সেই রাইটারের বইগুলো পড়বে। ইনশাআল্লাহ ওইখান থেকে তুমি এমসিকিউ 25-এর ভিতর 25 কমন পাবে। এখন এমসিকিউতে ভালো রেজাল্ট করতে কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে রিডিং পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করতে হবে, বারবার করে রিভিশন দিতে হবে। কেউ যদি তোমাকে 500-1000 এমসিকিউ দিয়ে বলে যে এইগুলো কমপ্লিট করো এখান থেকে তুমি 25টা কমন পেয়ে যাবে, এই ধরনের বোকামি করার কোনো প্রয়োজন নাই। কারণ কি এমসিকিউ ওইভাবে কমন পাওয়া গেলে আর টোটাল বইটা পড়তে হতো না। আমি 500 এমসিকিউ প্রথম থেকে যখন শিক্ষাবর্ষটা শুরু হয়েছিল তখনই নিয়ে রাখতাম, তখনই কমপ্লিট করতাম, আর পড়াশোনা করতাম না। এইভাবে কোনোদিন কমন পাওয়া যায় না। এমসিকিউতে ভালো রেজাল্ট করতে হলে টেক্সট বুকের উপর ফোকাস দিতে হবে। যেখানে ম্যাথ আছে সেখানে ম্যাথগুলো সলভ করবো, যেখানে ম্যাথ নাই সেখানে রিডিং করবো, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবো। পরীক্ষার এক মুহূর্তে 10 বার 15 বার 20 বার যেই করে পারি রিভিশন দেবো। অর্থাৎ আমি আমার টেক্সট বুক থেকে প্রথমত সুন্দর করে প্রিপারেশন নিব, বারবার করে রিভিশন দিব। পরবর্তীতে বিগত কয়েক বছরে যে বোর্ড প্রশ্নগুলো আসছে এমসিকিউতে সেগুলো সলভ করব। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন আমাদের পিডিএফ কোর্সে, সকল পিডিএফ এর পাশাপাশি তুমি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন এমসিকিউ উত্তর সহ পেয়ে যাবে। এগুলো সংগ্রহ করবে এবং সলভ করবে। টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে, পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নের উপর গিয়ে অ্যাপ্লাই করবে। এইভাবে যখন টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন এইখান থেকে প্রিপারেশন নিতে পারবে, বোর্ড পরীক্ষার হলে যে এমসিকিউ আসুক তুমি সহজে অ্যান্সার করতে পারবে, অর্থাৎ তোমাকে কেউ আটকাতে পারবে না। তবে আমার রিকোয়েস্ট থাকলো যে 500, 200 এমসিকিউ 250 এমসিকিউ অনেকে দেয়, যেগুলো পড়ে যাও লাস্ট মোমেন্টে এই ধরনের প্রিপারেশন নিয়ে বা এগুলো ফলো করে পড়ে গিয়ে পরীক্ষার হলে ধরা খেয়ে না। প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, কারণ কি জানো? সবাই তো ভালো প্রিপারেশন নিয়ে যায়, তারপরে পরীক্ষার হলে গিয়ে ফেল করে। এই যে এই বোকামিগুলো করার কারণে টেস্ট পরীক্ষাটা আমাদের কাছে
কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা এই টেস্ট পরীক্ষায় কেউ কোনো ধরনের বোকামি করবো না, ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, আমাদের শর্ট সাজেশন গুলো ফলো করবে, ইনশাআল্লাহ এই সাজেশন গুলোই তোমাকে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। এবার আসি প্র্যাকটিক্যালের 25 গুরুত্বপূর্ণ। 25 নাম্বার কষ্ট করে লিখে প্রিপারেশন নিয়ে তুলতে গেলে কতটা কষ্ট হয়, অথচ একটু বুদ্ধি খাটালে প্র্যাকটিক্যালের 25 কনফার্ম করা যায়। প্র্যাকটিক্যালে 25 পাওয়ার জন্য অবশ্যই প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে, শিক্ষকের থেকে সাইন করিয়ে নিতে হবে, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে এই প্র্যাকটিক্যালে একটা প্র্যাকটিক্যাল তোমাকে লিখতে হবে। লেখার পরবর্তীতে তোমার মৌখিক পরীক্ষা হবে, 5টা প্রশ্ন ধরবে, 5টা পারলে পরবর্তীতে 25 নাম্বার তোমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় হয়, কিন্তু কলেজ পরীক্ষাগুলোতে তোমার শিক্ষকরা এই আইসিটি প্র্যাকটিক্যাল নিবে কিনা এটা আগে শিক্ষকের সাথে আলোচনা করবে। যদি আইসিটি প্র্যাকটিক্যাল নেই সেক্ষেত্রে অবশ্যই টেস্ট পরীক্ষায় প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করবে, যদি না নেই সেক্ষেত্রে প্রয়োজন হয় একবারে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আইসিটি যে শিক্ষক আছে তার কাছ থেকে শুনে নেবে যে প্র্যাকটিক্যাল নিবে কিনা, যদি নাই তাহলে আহামরি কঠিন কিছু না। প্র্যাকটিক্যালের 25 আমরা ইজিলি কনফার্ম করতে পারবো। অর্থাৎ প্র্যাকটিক্যালের 25 আমার হাতে থাকলো, আর বোর্ড নির্বাচনী 25 কনফার্ম করার জন্য আমি যে উপায়ে পড়তে বললাম সেভাবে পড়বে, লাস্ট মোমেন্টে তুমি বোর্ড নির্বাচনীতে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর সৃজনশীল 50-এর জন্য আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন, সেই সাথে আমাদের জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্নের পিডিএফ, এগুলো যদি কমপ্লিট করতে পারো লাস্ট মোমেন্টে অল্প কয়েকদিনে তুমি এখানে পুরোপুরি ভালো প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষার হলে গিয়ে বেস্ট একটা পরীক্ষা দিয়ে তারপরে বাসায় আসতে পারবে। শেষ মুহূর্তের প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এই সময় বোকামি না করে বুদ্ধি খাটিয়ে যেভাবে পড়লে বা যা পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সেই উপায়গুলো অবলম্বন করবো। এই বছরের টেস্ট পরীক্ষাটা আমাদের কাছে বোর্ড পরীক্ষার মতো, এই জন্য টেস্ট পরীক্ষায় কেউ কোনো ধরনের অবহেলা করবো না। প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের প্রত্যেকটা সাজেশন ফলো করবে এবং আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে সে অনুযায়ী প্রিপারেশন নিবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।